চিকিৎসা বিজ্ঞানে গবেষণাতে ঘাটতি আছে প্রধানমন্ত্রীর ক্ষোভ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিকে কাজে লাগানোর তাগিদ। খানিকটা কমল এলপিজির দাম। বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের হতাশা। ভর্তুকি কমাতে বিকল্প খোঁজার পরামর্শ বিশেষজ্ঞের। ভারত পাকিস্তানের চেয়ে দেশে বিদ্যুতের দাম এখনো কম বললেন হাসান। কৃষকের আয় কমলেও সরকার নিরুপায় মন্তব্য রাজ্জাকের। এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ৭৪তম জন্মদিন আজ। মোহনা পরিবারের পক্ষ থেকে অকুণ্ঠ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা ঘাটতিতে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল টাকার পেছনে না ছুটে এ খাতে গবেষণা বাড়াতেই চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফেলোশিপ ও গবেষণার চেক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। স্মার্ট বাংলাদেশ করতে প্রযুক্তিকে কাজে লাগানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ প্রদান করছে সরকার। পাশাপাশি দেয়া হচ্ছে বিশেষ গবেষণা অনুদান। চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ১০ জন, এনএসটিতে ২১ এবং বিশেষ গবেষণার জন্য ১৬ জনকে মনোনীত করা হয়। এদের সবার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যা বিবেচনায় শ্রমঘন শিল্প ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নের সমন্বয় করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যা জরুরি। যেখানে হয়তো আমাদের লোকবল কম লাগবে, কিন্তু টেকনোলজি সেটা আমাদের ব্যবহার করতে হবে। আবার আমরা সম্পূর্ণ সেদিকে যেতে চাই না, আমরা শ্রমঘন শিল্পও করতে চাই, কারণ আমার বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাকে করতে হবে। সরকার প্রধান বলেন, গবেষণা বাড়ানোয় মাছ, মাংস, ডিম, দুধ আর সবজি উৎপাদনে সফলতা এসেছে। আজকে আমরা কৃষিতে যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বা শুধু ধান উৎপাদন না, মাছ, মাংস, ডিম, সব দুধ, সবকিছু উৎপাদনেই কিন্তু আমরা যে সাফল্য অর্জন করতে পারছি, সবই কিন্তু গবেষণার ফসল। কৃষি এবং বিজ্ঞানে ভালো গবেষণা হলেও পিছিয়ে আছে স্বাস্থ্য খাত। চিকিৎসকরা গবেষণায় গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত চেম্বারেই বেশি সময় দিচ্ছেন বলে ক্ষোভ জানান সরকার প্রধান। স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে, তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন, আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন। তাই সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনেও সমস্যা হয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সর্বক্ষেত্রেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা স্মার্ট দেশ গড়ে তুলব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মার্চ মাসের জন্য সিলিন্ডার গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১,৪৯৮ টাকা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দর সমন্বয়ের কথা জানায় এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন মূল্য আজ থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এতে নিত্যপণ্যের দাম আরও বেড়ে জীবন দুর্বিষহ হয়ে পড়বে, এমন শঙ্কা তাদের। আর বিদ্যুতের দাম না বাড়িয়ে ভর্তুকি কমানোর বিকল্প পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। রেজা খানের রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে আবারও পাইকারি পর্যায়ে ৮ ও খুচরায় ৫% বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এর আগে ১২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানুয়ারি থেকে এ পর্যন্ত 3 বার বিদ্যুতের দাম বাড়ায় অস্বস্তি দেখা দিয়েছে জনমনে। এতে রমজানের আগে নিত্যপণ্যের বাজারে বিস্ফোরণ ঘটবে বলে আতঙ্কে আছেন তারা। যেভাবে বাড়াচ্ছে সাধারণ মানুষের তো কষ্ট হয়ে যাচ্ছে। ঈদের আগে তো মানুষের বিদ্যুতের বিল এরকম বাড়লে সমস্যা আছে। এটা আসলে সাধারণ মানুষের একদম ইয়ের বাইরে চলে যেতেছে। নতুন করে আর কি খরচ, এটা মানুষের মধ্যে একটা সমস্যা। জনভোগান্তির কথা চিন্তা করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রমজানের পর কার্যকর হলে ভালো হতো বলে মনে করছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। যখনই আমরা দেখি যে রমজান আসছে তখনই আপনার বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হয়। এটা আসলে আমাদের সরকার থেকে এটা দেখা উচিত। আমাদের তো কিছু করার নাই, বাড়বে কমবে এটা সরকার করবে। সবকিছু দাম বাড়তে অনেকে চাহিদা মতন খাইতে পারে না। এদিকে বিদ্যুৎ খাতের অনিয়ম ও ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়া হলে দাম বৃদ্ধির প্রয়োজন হতো না বলে মনে করছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা। রমজানের পরে বাড়ানো অথবা বিআরসি যখন বাড়াতে চাচ্ছিল তখনই বাড়ায় একবারে 14% করার যে ব্যাপার ছিল, সেসবগুলো হওয়ার বিষয়টি তো আলোচনায় এসছে। সরকার কোনো দিকেই নজর না দিয়ে নিজে হাতে মূল্য বৃদ্ধির দায়িত্ব নিয়েছে। বারবার বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় করে এটা করা হয়নি, এটা অন্য কোনো স্বার্থে করা হয়েছে, সেটা হচ্ছে বড় কথা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তাই বিদ্যুতের দাম বাড়লেও সমস্যা হবে না, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বললেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। রাজনীতি করতে পারলেও সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। উষা ফেরদৌসের রিপোর্ট। সচিবালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও 5 জন সংসদ সদস্য সহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পরে মুখোমুখি হন সাংবাদিকদের। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি করা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন আইনের কারণে, কিন্তু রাজনীতি দেশে তার রাজনৈতিক চিন্তা চেতনা এগুলা সে কি বন্ধ করে দেবে নাকি? বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সরকারের কাছে বিকল্প নেই। এই বিদ্যুতের 5% বাড়াইছে, অবশ্যই কিছুটা ইমপ্যাক্ট হবেই, কিন্তু চাষিরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখন এর সাথে অল্টারনেটিভও নাই সরকারের জন্য। এদিকে সচিবালয় নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে দাবি করে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম এখনো অনেক কম। তো ভারতের বিদ্যুতের মূল্য চেয়ে তো আমাদের মূল্য কম। আমাদের পরিস্থিতির সাথে পাকিস্তানের তো তুলনা করা যায়, সেখানকার মূল্যস্ফীতির চেয়ে আমাদের মূল্যস্ফীতি অনেক কম। বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা গত 14 বছরে 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, দেখতে হবে সেটি। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে বলে আশা জানান তথ্যমন্ত্রী। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, সেটি আমরা চাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অনিয়ম অব্যবস্থাপনার কারণে দেশের কোথাও সহজেই ভূমি সংক্রান্ত সেবা মিলছে না বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। তদারকির অভাবে ডিজিটালাইজড কার্যক্রমেও ধস নেমেছে বলে মনে করেন তারা। সংকট সমাধানে কাজ চলছে জানালেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক নাগরিক অধিকার নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজন করা হয় দিনব্যাপী সেমিনার। এতে বক্তারা জমির নামজারি নিয়ে ভুল তথ্য দিলে জরিমানা সহ শাস্তির বিধান রাখার তাগিদ দেন। ভূমি অফিসের অনিয়ম অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে বলে মত দেন টিআইবি বিশেষজ্ঞরা। পুরো জিনিসটাই তো আর একটা ভ্যাকুয়ামের মধ্যে বাস্তবায়িত হয় না, এটা আর্থসামাজিক পরিবেশের ভিতরেই বাস্তবায়িত হয়। ডেটাবেসটা করা হচ্ছে সেটা কতখানি নিষ্কণ্টক। উচ্চতর পর্যায়ে কিন্তু একটা ধরনের সিন্ডিকেট আছে, যার মধ্যে রয়েছে দালাল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগী জনগণ, যারা এটার সুযোগটা নেওয়ার চেষ্টা করে। সেবার মান বাড়ানো সহ সার্বিক জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আমরা যে সমস্ত কাজগুলো করছি
প্রত্যেকটা আমরা চেষ্টা করছি সাস্টেনেবল এবং ক্যাপাসিটি বিল্ডিং, আইনি রিফর্ম বলেন, এটা বলেন, এই কাজগুলো আমরা প্রত্যেকটা জিনিস ধরে 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 আমরা কাজগুলো করি। আমার সিনসিয়ারিটি আছে, আমি চাচ্ছি যাতে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। অনেকাংশে করেছি, অফিসারদের মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করছে। অনেক অফিসার আউট অফ দি বক্স চিন্তা করে না, ওরা গতানুগতিক কাজ করেই তো করে, ওরা যে আউট অফ দি বক্স চিন্তা করে কাজ করবে, এইখানে আমি একটু গাইড করার চেষ্টা করি। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সহ তৃণমূলের কার্যক্রম তদারকিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রম জোরদার করতে চায় সরকার। আগের 30,000-এর সঙ্গে নতুন 70,000 জনকে স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে পরিবহন খরচ মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, অন্তকোন্দলের কারণে রোহিঙ্গা ক্যাম্পে মাঝে মধ্যেই বিশৃঙ্খলা দেখা দেয়। সংকট কাটাতে তাই প্রত্যাবাসন জরুরি হয়ে পড়েছে। আলহাজ কামাল আহমেদ মজুমদার দেশের রাজনীতির এক পুরোধা ব্যক্তিত্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এই রাজনীতিক বর্তমানে শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা মহৎ প্রাণ এই ব্যক্তিত্বের আজ ৭৪তম জন্মদিন। আওয়ামী লীগের অকুতোভয় এই সৈনিকের জীবনের চুম্বক অংশ তুলে ধরছেন নাসির উদ্দিন। সৃষ্টির প্রতিটি প্রাণেরই যাত্রা শুরু শূন্য থেকে। যাপিত জীবনের সুদীর্ঘ যাত্রায় খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা আলোকবর্তিকা হয়ে সমাজ সংসারে দীপ্তি ছড়ান। এদেরই একজন কামাল আহমেদ মজুমদার। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার অবদান চিরভাস্বর। ফেনীর পরশুরাম উপজেলার নিষ্কালিকাপুর গ্রামে ১৯৫০ সালের ৩রা মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা উপমহাদেশের প্রখ্যাত আলেম আলহাজ মাওলানা নূর মুস্তফা মজুমদার এবং মাতা আলহাজ দিলবাহার বেগম। শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়া কামাল আহমেদ মজুমদার ঢাকার সলিমুল্লাহ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ও ভিপি ছিলেন। মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি এবং মহানগর উত্তর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে লড়েছেন ৭১-এর রণাঙ্গনেও। দেশমাতৃকা রক্ষায় অস্ত্র হাতে বুক চিতিয়ে লড়াই করেন হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তার নেতৃত্বেই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়। সে কারণে তাকে গ্রেফতারও হতে হয়েছিল। আছে অসংখ্যবার কারাবরণের তিক্ত অভিজ্ঞতাও, যার স্বীকৃতিস্বরূপ ঢাকা ১৫ আসনে টানা ৩বার এবং বৃহত্তর মিরপুর নিয়ে গঠিত সাবেক ঢাকা ১১ আসনের জনগণ তাকে অভিভাবক হিসেবে নির্বাচিত করেন। জনগণের আস্থার প্রতিদান দিয়েছেন কামাল আহমেদ মজুমদার। নিজ উদ্যোগে নির্বাচনী এলাকার পানি সমস্যা মিটিয়েছেন, সংকীর্ণ রাস্তাঘাট সাজিয়েছেন আধুনিকতার ছোঁয়ায়, খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা নিশ্চিতে নিয়েছেন নানা উদ্যোগ। প্রাকৃতিক সহ নানা দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে ভাগাভাগি করেছেন উৎসব আনন্দ। শিক্ষানুরাগী হিসেবেও তার অবদান অনন্য। তার দূরদর্শী নির্দেশনায় মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিণত হয়েছে দেশ সেরা বিদ্যাপীঠে। নতুন নতুন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি পুরনোগুলোর উন্নয়নেও অনুদান দিয়ে চলেছেন। অন্য ধর্মাবলম্বীদেরও সহযোগিতা করছেন উদার হস্তে। ৯০-এর দশকে তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি কর্তৃক ২বার জাতীয় পদক অর্জন এবং সর্বোচ্চ রপ্তানিকারক ও একাধারে ৫ বার সিআইপি নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় অবদানের জন্য বুদ্ধিজীবী ফোরামের মাধ্যমে জাতীয় স্বর্ণপদকে ভূষিত হন। জাতীয় অর্থনীতিতে অবদান অব্যাহত রাখতে ঢাকার অদূরে ধামরাইয়ে স্থাপন করেছেন এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেড নামে বিশাল খামার, যেখানে মাছ, পশুপালন সহ আছে নানা প্রকল্প। এতে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।
খামারের পাশেই বড় ছেলে আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে গড়ে তুলেছেন মাদ্রাসা ও এতিমখানা, যেখানে আশ্রয় পেয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনে উন্নত মানের বিছানা ও খাট সরবরাহ করেছেন কামাল আহমেদ মজুমদার। মাদ্রাসার পাশেই প্রয়াত বাবার নামে গড়ে তুলেছেন মসজিদ কমপ্লেক্স। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করলে আলহাজ কামাল আহমেদ মজুমদারকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী পরিকল্পনা ও নির্দেশনায় মন্ত্রণালয়ের কাজেও ব্যাপক গতি এসেছে। শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যম বান্ধব এই মানুষটি প্রতিষ্ঠা করেছেন মোহনা টেলিভিশন। 2010 সালে যাত্রা শুরুর পর থেকে তার দিক নির্দেশনায় জনগণের মুখপাত্র হিসেবে কাজ করছে মোহনা। এত গুণে গুণান্বিত মহান এই মানুষটির 74তম জন্মদিনে মোহনা পরিবারের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান আগামী নির্বাচনের জন্য সুখকর হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলেও মত দেন তিনি। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। সিইসি জানান, দেশে বর্তমানে ভোটার সংখ্যা 11,91,51,440 জন। এম আর আসাদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজন করে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানান। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে, কথাটা হয়তো সত্য নয়। আমরা কিন্তু একটা সংকটে আছি, কোনো সন্দেহ নেই, কারণ ভোট নিয়ে কিন্তু এখনো আমরা রাজনৈতিক অঙ্গনে পুরোপুরি ঐক্যমত্য দেখতে পাচ্ছি না। যদি ঐক্যমত্যের ভিত্তিতে যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়। নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। আমাদের সাকসেস কিন্তু টোটাল সাকসেস, ইট ইজ নট দ্য ক্রেডিট অর ডিসক্রেডিট অফ ইলেকশন কমিশন। এটা কিন্তু সবার একটা সমন্বিত একটা প্রচেষ্টা সুফল। রাজনৈতিক দলগুলো, ভোটার এবং সবাই কিন্তু খুব সচেতন থাকতে হয়। যদি ভোটার তালিকা একটু ভুল হয়, তাহলে এটা নিয়ে দেশের মধ্যে নানা রকম অরাজকতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক নিবন্ধিত দলগুলোকে একটা আহ্বান করতে চাই, প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ভোট পরিবেশ এখানে করেন। আমার বিশ্বাস, যখনই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে, তখনই কিন্তু ভোটের গ্রহণযোগ্যতা বাড়বে। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে ভালো অবদান রাখায় 3 কর্মকর্তাকে জাতীয় নির্বাচনী পদক তুলে দেন সিইসি। এছাড়াও 30 শিক্ষার্থীকে তুলে দেন স্মার্ট কার্ড। 8-9 মাসের মধ্যে ভোটার আইডি কার্ড তো পাচ্ছি না, স্মার্ট কার্ড পাচ্ছি। দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 4 কমিশনার। পরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, আগেরবারের চেয়ে প্রায় 5% বেড়ে দেশে এখন মোট ভোটার 11,91,51,440 জন। বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে। এতে সিইসি অবাধ নির্বাচনের স্বার্থে মত পার্থক্য ভুলে কমিশনকে সহায়তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারবে না, কিন্তু আমরা ভদ্রভাবে, বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা যে কোনো প্রকারই হোক নির্বাচনে অংশগ্রহণ করুন। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। দেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিজম ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। এম এ আজিমের রিপোর্ট। করোনা অতিমারির পর প্রথমবার আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পরিণত হয় পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মিলন মেলায়। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন স্টলে দেশ বিদেশের দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়। ঢাকা কুয়াকাটা সুন্দরবন একই সুতায় গাঁথা, মানে এক খরচে 2 ভ্রমণ ঢাকা কুয়াকাটা সুন্দরবন। পুরো সাজেকটাকেই আমরা এখানে তুলে ধরব। পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া আসা, থাকা খাওয়া সহ সার্বিক বিষয় তুলে ধরে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠানগুলো। অগ্রিম বুকিংয়ে দেয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। কিভাবে যেতে পারে, কিভাবে প্রসিডিউরটা করতে পারে, সেটা সম্পর্কে তাদের আমরা হেল্প করে দিচ্ছি। বিশাল একটা ডিসকাউন্টও আছে, এন্ড আমরা বেসিক্যালি B2B সার্ভিসটা প্রোভাইড করছি।
দেশ ও দেশের বাইরে ভ্রমণের সুযোগ সুবিধা সহ নানা বিষয়ে জানতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরাও। আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা সবসময় চাই যে মেলা হোক। যে কালেকশনগুলো করেছি আমরা চেষ্টা করছি ভালো কোথাও যাদের সাথে সেই সুযোগটা পাওয়া যাবে বাচ্চাদের নিয়ে ট্যুরটা দিব। স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন শিল্প যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। With these activities of the government, effective development of tourism will help Bangladesh sustainably graduate towards development country in 2024 as well as development smart Bangladesh in 2041. সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবারের ফেয়ারে যোগ দেয়া 160টি স্টল। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। পলিপ্যাক ছাড়াই চট্টগ্রাম ও মোংলা থেকে সার পাঠানো হচ্ছে ভোলায়। এতে বাতাসে নষ্ট হচ্ছে এর গুণগত মান, বিষয়টি স্বীকারও করেছে কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ জাহাজ ঘাটে ভেড়ার আগেই মিশিয়ে দেওয়া হচ্ছে ভেজাল সার। বিসিআইসি কর্তৃপক্ষ বলছে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। ভোলা থেকে জসিম রানার তথ্যে আরও জানাচ্ছেন বদিউজ্জামান সুজন। ঘাটে ভিড়ে আছে সার বোঝাই জাহাজ। ওপরে শক্ত তাবু দিয়ে ঢাকা থাকলেও ভেতরের চিত্রটা ভিন্ন। বেশিরভাগ বস্তার ভেতরেই নেই পলিথিন, যাও বা আছে তাও আবার ফেটে গেছে বস্তার ভেতরেই। ফেটে যাওয়া এসব বস্তায় ঘাটে বসেই মেশানো হচ্ছে বাইরের সার। ভোলার সার গুদামের সামনের ঘাটে ভেড়ানো জাহাজে এমনই চিত্র ধরা পড়ে মোহনার ক্যামেরায়। অভিযোগ রয়েছে বাতাস ঢুকে জমাট বাঁধা সার গুঁড়ো করে ভালো সারের সঙ্গে মিশিয়ে চালিয়ে দিচ্ছে ঠিকাদাররা। এতে পরিমাণ কতটুকু ঠিক থাকবে সেটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও সারের গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এভাবেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন কৃষকরা। বস্তার সাথে যদি পলিব্যাগ অ্যাড না করা হয় তাহলে সারের ভিতরে বাইরের বাতাস ঢুকে সারগুলো জমাট বেঁধে যেতে পারে। আমার মনে হয় এই সারগুলা চোরাই পথে আসে, যার জন্য এগুলাতে পলিথিন ব্যবহার করা হয় না। যেমন লাখ লাখ টাকার সাথে হাজার হাজার টাকা ঢুকিয়ে দেয়, আর বোলার লাখ লাখ সারের বস্তার সাথে হাজার হাজার বস্তা যেগুলো পলি ছাড়া। যারা 2 নম্বরই করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ডিলার ও কৃষকদের চাহিদা মতো চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে সার আসে ভোলার কৃষি বিভাগে। বস্তায় পলিপ্যাক না থাকা এবং ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার কথা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনিয়ম পাওয়া গেলে বা কোনো ভেজাল পাওয়া গেলে কৃষক অথবা সার ব্যবসায়ী কর্তৃক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। পরীক্ষায় যদি ভেজাল ধরা পড়ে সেই অনুযায়ী এগুলার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের জিরো টলারেন্স, চিরা ফাটা, শক্ত এবং কম ওজন একেবারে ইনস্ট্রাকশন আছে। ইনচার্জই আমাদেরকে জানিয়েছে, জানানোর সাথে সাথে আমরা পরিবহন ঠিকাদারকে জানানোর পরে ওটা একেবারে আমাদেরকে আবার রিপ্লেসমেন্ট করে আমাদের 50 কেজি এবং ভালো ব্যাগে করে দিয়েছে। ভোলায় বিএডিসির 8000 মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদামটি বিসিআইসির বাফার গুদাম হিসেবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে। এর 3টি অংশ রয়েছে, আর জেলায় মোট সার ডিলারের সংখ্যা 86। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ। স্বাধীনতার মাস প্রসঙ্গ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 3 মার্চ 1971 বিশাল জনসভা। আগের দিন বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী পূর্ব পাকিস্তানে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় এদিন ঢাকায় প্রাণ হারান কয়েকজন। 71-এর উত্তাল সেদিনের কথা জানাচ্ছেন মৌসুম ইসলাম শান্তা। 1971 সালে 3 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় পার্লামেন্টারি পার্টিগুলোর নেতাদের সঙ্গে এক গোল টেবিল বৈঠক ডাকেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। ওই দিন বিকেলে ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। এতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর উপস্থিতিতে পাঠ করেন বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। পাশাপাশি ঘোষণা আসে 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জনসভার।
৭১-এর এদিন কারফিউ অগ্রাহ্য করে পূর্ব পাকিস্তানে দ্বিতীয় দিনের মতো আধাবেলা হরতাল পালিত হয়। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠন হতে থাকে সংগ্রাম পরিষদ। আন্দোলনের খবর বন্ধে সংবাদপত্রে সেন্সরশিপ আরোপ করে সামরিক জান্তা। এদিন মিছিলকারীদের ওপর পাক বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকায় ২৩ এবং চট্টগ্রামে ৭৫ জন প্রাণ হারান। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, সিলেট ও রংপুরে কারফিউ জারি করা হয়। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফিরতে মরিয়া টাইগাররা। সেই লক্ষ্যে একাডেমি মাঠে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে তামিম, সাকিব, তাসকিনরা। দু দলের ২১ দেখায় ইংল্যান্ডের ১৭ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৪টিতে, যার ২টি হোম ভেন্যুতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা ঘাটতিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিকে কাজে লাগানোর তাগিদ। খানিকটা কমল এলপিজির দাম, বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের হতাশা, ভর্তুকি কমাতে বিকল্প খোঁজার পরামর্শ বিশেষজ্ঞের। ভারত পাকিস্তানের চেয়ে দেশে বিদ্যুতের দাম এখনো কম বললেন হাসান। কৃষকের আয় কমলেও সরকার নিরুপায় মন্তব্য রাজ্জাকের। এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ৭৪তম জন্মদিন আজ। মোহনা পরিবারের পক্ষ থেকে অকুণ্ঠ শুভেচ্ছা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।